আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হচ্ছে B1 এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক রিলেটিভ চার্টস এটা নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু আমাদের A2 কোর্সে রিলেটিভ চার্টস নিয়ে একটা প্রাথমিক ধারণা আমরা নিয়েছিলাম। আজকে সেটার একটা পূর্ণাঙ্গ একটা আ যে প্রক্রিয়া বা পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব। রিলেটিভ চার্টস কি? এটা কেন ব্যবহার করা হয়? কিভাবে ব্যবহার করা হয়? বা এটার প্রয়োজনীয়তাটা বা গুরুত্বটা কতটুকু? এটা আমাদের অনেক আ জানতে হবে প্রথমত। তো সেই ক্ষেত্রে যারা আপনারা আমাদের আ পার্ট 1 নামক যে ক্লাসটা ছিল, বেসিক ক্লাসটা, ওইটা যারা এখনো দেখেন নাই তারা হচ্ছে আমাদের YouTube এর প্লেলিস্টে গেলেই A2 কোর্সের যে প্লেলিস্টটা আছে আমাদের YouTube চ্যানেলের, এইখানে 18 নম্বর ক্লাসটা আপনারা হচ্ছে করে নিতে পারেন। 18 নম্বর ক্লাসটা এটা করে নিলে এখানে আপনি মোটামুটি রিলেটিভ চার্জ সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। তো প্রথমত আমরা বোঝার চেষ্টা করি রিলেটিভ চার্জ কি। রিলেটিভ চার্জ ভাইয়া স্ক্রিনশট দিবেন না? স্ক্রিনশট দিই নেই। সরি। আচ্ছা, স্ক্রিনশটটা দিয়ে নিই। আপনাদের সাথে গল্প করতে করতে ভুলে গেছি সব। আচ্ছা, রিলেটিভ চার্জ হচ্ছে এটা এমন একটা বাক্য প্রক্রিয়া, যেই বাক্যে যখন আপনি একটা ব্যক্তি বা একটা নোমেনের কথা উল্লেখ করতেছেন, যেটাই হোক না কেন, একটা নোমেনের কথা যখন উল্লেখ করতেছেন, তখন ওই নোমেনটা সম্পর্কে বারবার মানে নোমেন বা ওই ব্যক্তি বা বস্তুর বিষয়ে বারবার বলতেছেন না। জাস্ট একবার নোমেনটা উল্লেখ করে দেন ওইটাকে ডেয়ারডি বা ডাস দ্বারা বা অন্যান্য যা যেই আনুষঙ্গিক বিষয়গুলো আছে এগুলো দ্বারা মানে অতিরিক্ত তথ্য প্রদান করতেছেন, বারবার ওনার ওই নোমেনটা উচ্চারণ না করি। ঠিক আছে, এটা হচ্ছে কি রিলেটিভ চার্জ। যেমন হচ্ছে আমরা যদি বলি যে এইখানে একটা উদাহরণ দেখি, দাস ইজ দেয়ার মান, এটাই কি সেই ব্যক্তি যে আমার পাশে থাকে। দেয়ার নেভেন মিয়া ভন্ট। তো এইখানে যে ডেয়ারটা আসছে এটা হচ্ছে কি এই ব্যক্তির আর্টিকেলটা চলে আসছে, মানে এই মান তাকে আবার এখানে উল্লেখ করা হয়নি। ঠিক আছে, এই জন্য তো আমরা রিলেটিভ চার্জ এই জন্য ইউজ করবো যে একই ব্যক্তির অতিরিক্ত তথ্য প্রদান করব, কিন্তু বারবার ওই ব্যক্তির নাম নেব না, সেজন্য। এখন রিলেটিভ চার্জের অনেকগুলা বাক্য গঠনের বিষয়বস্তু আছে। আসলে এটা আমরা দেখার চেষ্টা করি মূল আলোচনার যাওয়ার আগেই। এখানে আমরা রিলেটিভ চার্জ অনেকভাবে তৈরি করতে পারি। এর মধ্যে নর্মালি যেটা আমরা একটু আগে দেখছি যে ডাস ইজ দেয়ার মান, এটি সেই ব্যক্তি যিনি কি পাশে বসবাস করে অথবা পাশে থাকে বা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। এখন আমরা এমন একটি বাক্য দেখব যেটা হচ্ছে কি একাধিক বাক্যে একসাথে, অথবা একটা হাউবজার্সের ভিতরে একটা রিলেটিভ জার্স ঢুকে বা বসানো যায়। এই জিনিসটা দেখব আমরা এওয়ানে যেটা দেখেছিলাম। আমরা একটু বই থেকে যদি দেখার চেষ্টা করি, এওয়ানে আমরা রিলেটিভ জার্সের এখানে আমরা একটা বেসিক দেখেছিলাম, বেসিক কথাবার্তা দেখেছিলাম। আজকে আমরা এখানে শুধুমাত্র হচ্ছে ওই ডিআরডি ডাস বা নমিনেটিভ রিলেটিভ জার্স এইগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে অ্যাকুজেটিভ, ডাটিভ এগুলোও চলে আসবে। ঠিক আছে, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ এগুলো চলে আসবে। এগুলোর সময় আমরা কি পরিবর্তন করব, আর আমরা বেশ কিছু হচ্ছে উদাহরণও দেখব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা একটা ছোট্ট একটা আলোচনা করে আসি। গাড়িটি যা আমি গতকাল কিনেছি খুব দ্রুত, হ্যাঁ মানে খুব দ্রুত চলে আর কি। ঠিক আছে, এটা আমরা কিভাবে লিখতে পারি? ডাস আউটো, তারপরে কি আসবে এখানে? বলেন। বুঝি নাই ভাইয়া। বলতেছি রিলেটিভ জার্সের সময় যখন আমরা মানে নোমেনের পরে যখন রিলেটিভ জার্স আনবো, মানে
ডাস আউটো এই গাড়িটি সম্পর্কে যখন আমরা আরো বক্তব্য দিব তখন আমরা কি করব এখানে? তখন আমরা ডাস দিয়ে শুরু করবো আবার। ডাস দিয়ে শুরু করব। ডাস ইস গেস্টার্ন, যা আমি গতকাল কিনেছি, গেকাউফট, তাই না? গেকাউফট হবে। জি ভাইয়া। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে কি খুব দ্রুত। তাহলে ইস্ট জেয়া স্নেল। আচ্ছা, এটা কিভাবে হলো এটা আমরা আসলে ব্যাখ্যা করি। এইটা হচ্ছে রিলেটিভ জার্স, হ্যাঁ, আর এইটা হচ্ছে ডাস আউটো ইস্ট জেয়া স্নেল। এটা কি একটা হাউবজার্স না, মানে মেন বাক্য না? বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যদি কথার কথা এইটুকু আমরা উঠায় ফেলি, এইটুকু যদি আমরা হচ্ছে কেটে দেই, তাহলে কি হয়? ডাস আউটো ইস্ট জেয়া স্নেল, গাড়িটি হয় কি খুব দ্রুত বা দ্রুত গতির, তাই না? এখন এটাকে একটা সিম্পল বাক্য বা হাউবজার্স। এখন এই সেম জিনিসটাকে যখন আমি বলতেছি যে গাড়িটি যা আমি গতকাল কিনেছিলাম, মানে কি একটা অতিরিক্ত তথ্য দিলাম। কিসের, কার তথ্য দিলাম? ওই গাড়িটির, ডাস আউটোর, তাই না? তো সেজন্য যখন আপনি নর্মাল চিন্তা ভাবনা করবেন, যে সিম্পল কথাবার্তা চিন্তা ভাবনা করবেন, তখন আপনি সিম্পল বাক্য ইউজ করবেন। যখন আপনি সিম্পল কথার যেই বিষয়বস্তুটা ওই নোমেনের যদি আরেকটু অতিরিক্ত তথ্য প্রদান করতে চান, তখনই কিন্তু আপনি রিলেটিভ জার্সটা ইউজ করবেন, মানে ওই নোমেনের অতিরিক্ত তথ্য প্রদান করবেন। তো সেজন্য আমাদের কি হলো, যে ডাস আউটো গাড়িটি ডাস ইস গেস্টার্ন গেকাউফট হবে, যেটা আমি গতকাল কিনেছিলাম। এটা হয় কি ইস্ট জেয়াসনেল, একটা রিলেটিভ জার্স একটা বাক্যের মাঝখানে ঢুকে গেল। কি নিয়মে ঢুকলো? প্রথমে হচ্ছে ওই সাবজেক্ট বা নোমেনটা থাকবে হাউবজার্স হিসেবে, দেন রিলেটিভ জার্স ঢুকে যাবে ওই নোমেনের আর্টিকেল অনুসারে। দেন এটা যখন শেষ হবে, আর আমরা তো জানি রিলেটিভ জার্সের হচ্ছে বার্ব কি সবার শেষে থাকে, তখন কমা দিয়ে শেষ করার পর আবার ওই হাউবজার্সের বার্ব দিয়ে বাক্যটি শুরু হবে। খুবই ইজি। আমরা আসলে আরেকটা প্র্যাকটিস করে নিই। আমার কোনো সময় নাই, সেই বিষয়গুলোর বা সেই বিষয়গুলো, জিনিসটা দুইবার চলে আসছে। আমার কোনো সময় নেই সেই বিষয়গুলো যেগুলো নিয়ে আমার গতকাল কথা বলেছিলাম শেষ করতে। হ্যাঁ, মানে সেই বিষয়, মানে এটার বাক্যটা এরকমভাবে আসে যে আমার কোনো সময় নেই সেই বিষয়গুলো শেষ করতে যেগুলো নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। জাস্ট হ্যাঁ, ডয়েসটা লেখার জন্য হচ্ছে আমি একটু ব্যতিক্রমভাবে সাজাইছি। ওকে, হিসাবে সাইড, সেই বিষয়গুলো তাহলে কি আসবে? ডি ডি ডিঙ্গে, না ডি আসবে শুধু, ডি ডিঙ্গে, তারপরে যেগুলো নিয়ে আমরা গতকাল কথা বলেছিলাম। হ্যাঁ, এটা কি হবে? উইভা, আচ্ছা এক মিনিট আমি লিখে ফেলি, তারপর বোঝার চেষ্টা করেন। উইভা ডি wir gestern gesprochen haben so erledigen। দেখেন, এটা হচ্ছে মূল বাক্য এই কথার। এখানে প্রথমে হচ্ছে কি হিসাবে কাইনেসাইড, আমার কি কোনো সময় নেই, এটা চলে আসছে। তো সেই বিষয়গুলো মানে হচ্ছে ডি ডিঙ্গে, আর যেগুলো নিয়ে আমরা গতকাল কথা বলেছিলাম, এখানে একটা প্রিপোজিশন চলে আসছে উইভা, এই জন্য কি আর্টিকেলের আগে আসছে। আমরা জানি যে রিলেটিভ জার্সে যখন যদি কোনো প্রেপোজিশন বসাইতে হয়, তখন হচ্ছে এটা আর্টিকেলের আগে চলে আসবে প্রথমে, তারপর আর্টিকেল বসবে। তারপরে হচ্ছে সো এরলেডিগেন,
মানে হচ্ছে শেষ করতে, হ্যাঁ। আর সো প্লাস ভাই একটু কথা ইনফিনিটিভ ছিল, বলেন। আসলে প্রথম সেন্টেন্স হাউজার্স হয়েছে, তার মানে এটা মেন ক্লোজ হয়েছে, কিন্তু পরের ক্লোজটা তো, পরের সেন্টেন্স গুলো তো ক্লোজ হয় না, লাস্টে গিয়ে আবার সু দিছেন, সুটা তো আপনার ইনফিনিটিভ, ইনফিনিটিভ মিটসু যেটাকে বলা। এখানে বাকি যে অর্থগুলোকে যুক্ত করছে এগুলো কি হিসেবে ব্যবহৃত হয়েছে? একটা বলছেন প্রাপোজিশন, যেটা উবা সম্পর্কে আরে বুঝাচ্ছে, আপনার হচ্ছে মাঝখানে যে কথাগুলো বলছেন সেগুলোরই অর্থ চলে আসছে, আমি আপনাকে বোঝাই। এই সাবে মানে কনসেপ্টটা তো এখানে গ্রামার ইউজ এই হয়েছে না, এখানে সাবে প্রাপোজিশন ইউজ হয়েছে। কাইনেসাইড, এখানে অনেক কিছু একবারে চলে আসছে। আচ্ছা, এই সাবে কাইনেসাইড সু এর লেডি গেন, আমার আমার কি সময় নাই শেষ করতে, হ্যাঁ। মানে কি শেষ করতে সেটা এখানে উল্লেখ নেই, কিন্তু যখন আপনি বলতেছেন যে আমার হাতে সময় নাই, তখন সেই জিনিস, সেই বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা গতকাল কথা বলেছিলাম, এটা কি একটা অতিরিক্ত তথ্য প্রকাশ করছেন, তাই না? এটা কি মাঝখানে রিলেটিভ জার্স হিসেবে ঢুকে গেছে, আর পরবর্তীতে এই সো প্লাস ইনফিনিটটা সবার লাস্টে চলে আসছে, এটাও একটা রিলেটিভ জার্সের অন্যতম রুলস। রিলেটিভ জার্সে কি কোনো কানেক্টর ইউজ হয় এরকম কিছু আছে নাকি? না, আমি তো রিলেটিভ জার্সে ক্লাস করিনি, এই রিলেটিভ জন্য। জার্সের, বুঝতে পারছি আপনি ক্লাস করেন নাই। রিলেটিভ জার্সের কানেক্টর বলতে ওই কোনো কানেক্টর নাই, তবে এই যে এই আমরা এইখানে যেটা করছি যে ডাস আউটো, এটা কি একটা নোমেন, এই রিলেটিভ জার্স মূলত জিনিসটাই হচ্ছে একটা এটা তো নোমেনের, নয়ট্রম নয়, নয়ট্রম। একটা নোমেনের অতিরিক্ত তথ্য প্রকাশ করবে, ঠিক আছে? আচ্ছা, আপনি ক্লাস শেষ পর্যন্ত দেখেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, যেখানে হচ্ছে সো প্লাস ইনফিনিটিভ থাকবে না, বাট নর্মালি সো প্লাস ইনফিনিটিভ না থাকলেও একই নিয়মে বাক্য গঠিত হবে। এখানে দেখেন যে এটাই সেই ব্যক্তি যে আমার পাশাপাশি থাকে বা বসবাস করে, যে আমাকে গতকাল সাহায্য করেছিল। এখানে কি এই ব্যক্তি সম্পর্কে কি অতিরিক্ত তথ্যগুলো দিচ্ছে না? হুম। বা নর্মালি কি হইতো, এটি সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করেছে, এটাও কি একটা হইতে পারতো, মানে ধরেন এটা একটা বাক্য, মেন বাক্য, হ্যাঁ, কথার কথা, এটা একটা মেন বাক্য। বাকি কি, এটা একটা অতিরিক্ত তথ্য দিছে না এখানে, বা এই পুরা তথ্যটাই কি অতিরিক্ত দিছে না কথার কথা। তো এখানে আমরা চলেন আসে, আসেন এটা আমরা সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? এটি কি হবে, এটি সেই ব্যক্তিটা কি হবে? ডাস ইজ Das ist দেয়ার der Mann. মান, এইটুকু যদি না বলেন তাহলে কেমন সম্ভব? হ্যাঁ, ডাস ইজ দেয়ার মান, এটি সেই ব্যক্তি যে আমার পাশাপাশি বসবাস করে। মানে কি ডাস আসবে না, আর্টিকেল কি আসবে এখানে? ডাস রিলেটিভ, আসবে না, ডাস। রিলেটিভ প্রোনোমেন কি আসবে এখানে? এখানে পুরোটা কি রিলেটিভ? Das আর কি? আচ্ছা আতুল ভাই, আমি বলি আপনাকে, না 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 না, ভাই একটু আমি, হুম, এটাকে পুরোটাই রিলেটিভ জার্সি ইউজ করছে, হ্যাঁ এখানে রিলেটিভ কোনো জার্স, নেভেঞ্জার্স আসবে না, না না এটাই না, জিজ্ঞেস করার জন্য। নেভেঞ্জার্স একটা পার্ট, মানে মানে একটা গ্রামাটিক্যাল পার্ট, রিলেটিভ না, জার্স ওটা তো এটা আরেকটা। সাহায্যকারী বাক্য যেটাকে শেষ আমি করি, হ্যাঁ বুঝতে পারছি। রিলেটিভ জার্স আরেকটা, মানে নেভেঞ্জার্স এরকম হ্যাঁ একটা পার্ট, রিলেটিভ জার্স আরেকটা পার্ট, বুঝতে পারছেন? নেভেঞ্জার্স হচ্ছে মানে কানেক্টর ইউজ করে আপনি হচ্ছে কিন্তু টিন্তু ইউজ করে অনেক কিছু বলতে পারবেন, আর এটা হচ্ছে একই নোমেন সম্পর্কে, একই একই নোমেন সম্পর্কে আপনি অতিরিক্ত তথ্য প্রকাশ করবেন। না, ডাসের অর্থ যে ছিল না, এই জন্য ভাবছি ডাস হবে মনে হয় আচ্ছা, আপনি নেভেঞ্জার্স, এই জন্য বলছি। প্লিজ একটু হচ্ছে, মানে যেহেতু রিলেটিভ জার্সের আগের ক্লাসটা করেন নাই, একটু শেষ পর্যন্ত দেখেন, আপনি বুঝে যাবেন। আপাতত একটু ক্লাসটা কন্টিনিউ করি, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখানে রিলেটিভ প্রোনোমেন দেখেছিলাম, আমাদের যেই এ টু এর যে ক্লাস ছিল, এখানে দেখেন হচ্ছে এই যে রিলেটিভ প্রোনোমেন, এগুলা মানে মাস্কুলিনে ডেয়ার থাকলে অ্যাকুজেটিভ ডেন, ডাটিভে ড্যাম, আর গেনেটিভে ডেসেন। তো এইগুলার পরিবর্তন আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোনোমেন। তাহলে ডেয়ার মানে প্রোনোমেন কি হবে এখানে? ডেয়ার, তাই না? Der. ডেয়ার। এখন হ্যাঁ। ডেয়ার মানে যে, এটি সে ব্যক্তি যে আমার পাশাপাশি বসবাস করতো বা বসবাস করে। তো নেভেন নিয়ার বন্ড বন্ড, যে কি আমার পাশাপাশি বসবাস করে বা থাকে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপরে বাকি থাকে কি, যে আমাকে গতকাল সাহায্য করছে, তার মানে এখানে কি হবে? এখানে হবে কি, ডেয়ার মিয়ার গেস্টান গতকাল হলফেন হাট। এটা কি বুঝছেন?
হুম জি ভাইয়া। আচ্ছা দাঁড়ান, এটার মতো আরেকটা দেখাই আপনাদেরকে। আমি একটি মেয়েকে চিনি যে খুব ভালো নাচে এবং নাচে, যে অনেক পুরস্কার দিচ্ছে, মানে কি একই নোমেন, মানে একই নাম, হ্যাঁ একই ব্যক্তি বা বস্তু, আহ, ওর কি অতিরিক্ত তথ্য প্রকাশ করতেছে। তমা আপু আপনি আছেন? রাইসা আপু আছেন? জি ভাইয়া। আচ্ছা, বুঝতেছেন আপু? জি ভাইয়া। ওকে। তো এটা এটা আমরা কি করতে পারি, যে আমি একটি মেয়েকে চিনি, ইশকেনে আইন মেটশেনের হচ্ছে এ আসবে, আইন মেটশেন, আমি একটি মেয়েকে চিনি, আর মেটশেনের আর্টিকেল কি বলেন? ম্যাথস আর্টিকেল ডি। ডাস 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 মেটশেন, ও সরি সরি। ডাস যে খুব ভালো নাচে, ডাস জেয়া গুড গুড টানস্ট, টানসেন টানসেন টানস্ট, টান্স টান্স হ্যাঁ টান্স। এটা এরজিএস এর কনজুগেশন হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ডাস জেয়া গুড টান্স, যে কি খুব ভালো নাচে। আরেকটা বাক্য আছে, মানে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে কি, যে অনেক পুরস্কার জিতেছে। তাহলে এটার আর্টিকেল কি হবে? ডাস, মানে আর্টিকেল বলতে সরি, আর্টিকেল বলা ঠিক হবে না, এটা হচ্ছে রিলেটিভ প্রোনোমেন। কি হবে প্রোনোমেনটা? এই নোমেনের প্রোনোমেনটা কি হবে? ডাস, যে অনেক পুরস্কার জিতছে না, তাহলে ফিলে প্রাইজে, ফিলে প্রাইজে অনেক পুরস্কার জিতা কি গেভোনন। গেভোনেন, গেভোনেন আর হার, যেহেতু আগে জিতছে এই জন্য কি আমরা এটা কি পারফেক্ট করছি। ডাস ফিলে প্রাইজে গেভোনেন হার, সে কি অনেক প্রাইজ জিতেছে। তো এটা খুব আচ্ছা ভাই, সিম্পল একটা ছিল না? কোশ্চেন, হ্যাঁ বলেন। এটা কি ফিউচারের ক্ষেত্রে ইউজ করতে পারবো নাকি রিলেটিভ জাস্ট? করতে পারবেন, সমস্যা নেই। আসলে ধরুন আমি বলতে চাচ্ছি, আমি একটা মেয়েকে চিনি যে আপনার বেআইনসে ভালো রেজাল্ট আনবে, মানে পাস করবে, করবে, ওরকম ভালো কিছু লিখতে রেজাল্ট চাইলে। করবে। হুম, করতে বলতে পারেন। তাহলে হার্টের জায়গায় বিয়ার্ডেন বিয়ার্ডেন বন বন বিয়ার্ডেন নাকি? উম, আচ্ছা এটাতে আমরা আসি একটু পরে, আমরা যেটা রেডি আছে এটা শেষ করি। এটা লিখে রাখেন, ডাস ফিল এ প্রাইজে গেভন এন্ড হার্ট। ভাই এই সেন্টেন্সটা ইয়া করা ভালো, নীরবের কথাটা কিন্তু খারাপ বলেনি। হুম এই সেন্টেন্সটা প্র্যাকটিস করলে পড়াটা অর্ধেক হয়ে যায়। হুম। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে মোটামুটি একটা প্র্যাকটিসের ব্যাপারটা হইলো, মানে রিলেটিভ জার্সের ব্যাপারটা বুঝলাম। যারা হচ্ছে আগের ক্লাসগুলো কমপ্লিট করছেন তারা মোটামুটি ভালো একটা আইডিয়া হয়েছে। এখন আমরা আসেন আমাদের পিডিএফ থেকে দেখি। পিডিএফ এর একদম উপরিভাগে চলে যাই। আচ্ছা, এইখানে রিলেটিভ জার্স কি সম্পর্কে তো আমরা একটা জানি, যে রিলেটিভ জার্স এমন একটি বাক্যাংশ যা মূল বাক্যের কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে, ঠিক আছে। আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয় এটা সম্পর্কে হচ্ছে আমরা যদি বলি, অতিরিক্ত তথ্য যোগ করতে, দুইটি বাক্য একত্রিত করতে, পুনরাবৃত্তি এড়াতে, মানে একই নাউন বারবার না লিখে আর কি, ঠিক আছে। একই একই নোমেন বা একই নাউন বারবার না লিখে আপনি হচ্ছে কি আপনার বাক্য বা কথোপকথন গেসপ্রাক কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে। এখানে দুইটি আলাদা বাক্য দেখেন। ইশকেনে ডেন মান, আমি কি মানুষটিকে চিনি। ডেয়ার মান ভন্ট নেভেন মিয়া, মানুষটি কি আমার পাশাপাশি বসবাস করে। এখন এই একটি জিনিস, এই একই ব্যক্তি সম্পর্কে বলতেছে না এটা, তো এইটা কি আমি একসাথে করে ফেলতে পারি। যেমন হচ্ছে ইশকেনে ড্যান মান, আমি কি মানুষটিকে চিনি। ড্যান কেন হইলো? এটা হচ্ছে অ্যাকুজেটিভ হওয়ার কারণে। অ্যাকুজেটিভ কেন হইলো? এই ভার্বের কারণে। তো আমি মানুষটিকে চিনি, যিনি কি, এই ডেয়ারটা কই থেকে আসছে? এই ড্যান মান থেকে, হ্যাঁ। ডেয়ার নেভেন মি মিয়া বন্ধ, ঠিক আছে। আচ্ছা, কিভাবে ব্যবহার করা হয়?
রিলেটিভ জার্স মূল বাক্যের পরে আসে এবং হচ্ছে কি রিলেটিভ প্রোনোমেন দিয়ে শুরু হয়। আর রিলেটিভ প্রোনোমেন আমরা কি জানি যে যেই নোমেনের হচ্ছে আপনি অতিরিক্ত তথ্য প্রদান করবেন তারই সেটার আর্টিকেল বা সেটা ওই নোমেনের আর্টিকেল ইউজ করলে কি আর্টিকেল হিসেবে প্রোনোমেন ইউজ করা যায়। রিলেটিভ জার্সের ভেতরে ক্রিয়া ভার্ব সর্বদা শেষে থাকে। রিলেটিভ জার্সে আমরা জানি যে ভার্ব সবসময় কি শেষে থাকে এবং এইগুলো আমরা তো ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। ব্যবহারের কতগুলো উপায় আছে, অনেকগুলো উপায় আছে, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি অনেক ধরনের উপায়। এর মধ্যে আরও কিছু আমরা উপায় দেখি গঠনভেদে। এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে রিলেটিভ জার্স, মানে যেখানে সাবজেক্টটাই থাকবে মেন। ডাস ইস ডেয়ার মান ডেয়ার মিয়া গেহলফেন হান, এটি সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করেছে। এখানে এটা একটা সাবজেক্টিভ, এখানে কোনো অ্যাকুজেটিভ ডাটিভের কোনো ছোঁয়া নাই, তাই না? সেজন্য এই যে প্রোনোমেনটা, এই যে নোমেনটা আছে এটারই কি প্রোনোমেন এখানে ইউজ হয়েছে। আবার এখানে দেখেন অবজেক্টিভ হিসাবে আমরা জানি কি ডিরেক্ট যে অবজেক্টগুলো থাকে সেগুলো কি হয়, অ্যাকুজেটিভ হয় সাধারণত। তো ডাস ইস দেয়ার মান এটি সেই ব্যক্তি, ড্যান ইস গেস্টান গেজেন হাল, তো মানে যাকে কি আমি গতকাল দেখেছি। এখানে ড্যান কেন হলো, ড্যান না হয় ড্যান কেন হলো? ড্যান হয়েছে হচ্ছে হাভেন ভার্বটাও একটা অ্যাকুজেটিভ ভার্ব, এটার কারণে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের একটু মানে হতাশ না হওয়ার জন্য বলতেছি, সেটা হচ্ছে যে B1 লেভেল যেই লেভেল, এই লেভেলে আপনার হচ্ছে রিলেটিভ জার্সের যে একদম মানে একদম সেই লেভেলে ব্যবহার করে ফেলতে হবে এমন কিছু না। এটা সামনে আসলে যে আপনি বুঝবেন যে এই জিনিসটা এটার অর্থ দাঁড়ায় এরকম, আর এটা রিলেটিভ জার্সের একটা বিষয় আমি চিনতে পারছি বা বুঝতে পারছি, এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। B1 এর গ্রামারগুলো আপনাকে একদম মানে একদম জাস্ট আপনাকে এটুকু মাথায় রাখতে হবে যে এই গ্রামারগুলো চোখের সামনে আসলে যেন আপনি বুঝতে পারেন, এটা আপনার জন্য যথেষ্ট। ডাটিভ অবজেক্ট, ডাস ইস দেয়ার মান, ডাটিভ অবজেক্ট বলতে হচ্ছে আমরা কি জানি ডাটিভ কেন হয়, ডাটিভ প্রেপোজিশন, ডাটিভ ভার্ব, ডাটিভ আরও যে ডাটিভের যে ব্যবহারগুলো আছে ব্যক্তিবাচক নাউন, এগুলোর ক্ষেত্রে কি ডাটিভ হয়। ডাস ইস দেয়ার মান এটি সেই ব্যক্তি, ড্যাম ইস ডাস বুক গেগেভেন হবে, ঠিক আছে? এই গেগেভেনের কারণে হচ্ছে কি হয়েছে, ডাটিভ হয়েছে। এখানে কথা আছে, আমি বুঝলাম যাটি ব্যক্তিবাচক হয়, এই ওইটার ক্ষেত্রে হাবেটা হচ্ছে অ্যাকুজিটিভ, এটার ভিতর হাবে ছিল, এখানে এটা আমরা বার্বটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর মূল এটাতে বার্বটাকে প্রাধান্য সাবজেক্টকে দেওয়া হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে, মূল বার্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, প্রেপোজিশন সহ রিলেটিভ জার্স, আমরা তো ইতিমধ্যে জানি যে প্রেপোজিশন যদি থাকে তাহলে আমরা রিলেটিভ জার্সের একদম শুরুতে নিয়ে আসবো, তারপরে হচ্ছে কি ওই রিলেটিভ প্রোনোমেন বা আমরা আর্টিকেল মনে করি আর কি, তো রিলেটিভ প্রোনোমেনকে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, ভার্ব, ভার্ব। তো ডাস ইস দেয়ার মান এটি সেই ব্যক্তি, মিট ড্যাম ইস গেস্প্রোশন হবে, ঠিক আছে? এই মিটের কারণে কি হয়েছে, এই ড্যামটা হয়ে গেছে, ঠিক আছে? মিটটা হচ্ছে ডাটি প্রেপোজিশন, এই জন্য ড্যাম হয়েছে। জি জি জি, এটি সেই ব্যক্তি যার সাথে কি আমি কথা বলেছি। গেনিটিভের ক্ষেত্রে দেখেন, ডাস ইস দেয়ার মান এটি সেই ব্যক্তি, ড্যাশ অ্যান্ড আউটো গেস্টলেন বুইডে, যার গাড়ি চুরি হয়েছে। এখন এই যে ড্যাসেন যে একটা শব্দ, এইটা কি সাধারণত মনে করেন যে মানে এটার অর্থ কি আপনি বের করতে পারবেন? সাধারণত মানে এটার আলাদা কোনো অর্থ বের করতে পারবেন না। কিন্তু যদি আপনি জানেন যে এটা রিলেটিভ জার্সের গেনিটিভের অংশ, তখন আপনি খেয়াল করবেন যে না, তাহলে তো এটা আগে যেই নোমেনটা আছে ওইটারই তথ্য দিচ্ছে, তো এটার আলাদা অর্থ আমার চিন্তা করার দরকার নেই। যেমন হচ্ছে ধরেন ডাস ইস দেয়ার মান এটি সেই ব্যক্তি, ড্যাশ অ্যান্ড আউটো আমরা গেনিটিভ কী জন্য ব্যবহার করি, মালিকানা সত্য বোঝানোর জন্য। তাহলে এখানে যে হবে না, যার হবে, যিনি হবেন না, মানে ওই ব্যক্তির আর কি বোঝাবে যে ওই ব্যক্তির গাড়ি চুরি হয়েছে, এরকম আর কি ব্যাপারটা, তাই না? আচ্ছা, তাহলে গেনিটিভ গেল। আচ্ছা, রিলেটিভ জার্স দিয়ে দুইয়ের অধিক বাক্যের যেই ব্যাপারটা, এটা আমরা কিন্তু যে ইতিমধ্যে নিচে হচ্ছে করে ফেলছি, ঠিক আছে?
আমরা হচ্ছে যে এখানে হচ্ছে কি একটা আলোচনা করে ফেলছি, তাই না? আমরা আরো একটু গঠনমূলক আলোচনা দেখি। দেখেন এখানে বলা হয়েছে যে ich habe einen Freund, আমার একটি বন্ধু আছে। ich habe einen Freund, আমার কি একটা বন্ধু আছে। এখানে আমি কার কথা বলতেছি বলেন তো? আমার কথা বলতেছি নাকি আমার বন্ধুর কথা বলতেছি? এটা কিভাবে বুঝবো? আমরা পরের লাইনগুলো দেখলে। যে আমার একজন বন্ধু আছে যে বার্লিনে থাকে, তার মানে কি আমার বন্ধুর কথা বলতেছি, যে ডাক্তার, যে খুব ভালো মানুষ। তাহলে আমরা এটাকে বলতে পারি না এইভাবে যে ich habe einen Freund, der in Berlin wohnt, der Arzt ist, der sehr nett ist। ঠিক আছে? তারপরে আমরা একটি মিউজিয়াম ভিজিট করছি যা খুব বড়, যেখানে অনেক বিখ্যাত পেন্টিং আছে যা শহরের কেন্দ্রে অবস্থিত। আমরা এটা এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে যে অনেকগুলা মানে একটা বিষয়ের বস্তুর উপরে অনেকগুলা তথ্য দেওয়া হয়েছে। Wir besuchen ein Museum, আমরা কি একটা মিউজিয়াম পরিদর্শন করেছি। Das sehr groß ist, এটা কি অনেক বড় বা যা অনেক বড়, এটা কার তথ্য দিচ্ছে বলেন তো? এটা মিউজিয়ামের তথ্যটা। হ্যাঁ, মিউজিয়ামের তথ্য। তো এখন এই মিউজিয়ামের তথ্য দিচ্ছে, আরও দিচ্ছে যে ডাস ফিলে বেরুইমটে গেমেলদে হাট, হ্যাঁ, যা কি খুব বড়, যেখানে অনেক বিখ্যাত পেন্টিং আছে। ডাস ইন্ডিয়া স্টার্ট মিটতে লিট, খুবই ইজি। আচ্ছা, এখানে ওই যে আমরা ইতিমধ্যে যেটা আলোচনা করে ফেলছি একদম ক্লাসের শুরুতে, যে হাউবজার্স মানে একটা সাধারণ বাক্যের ভিতরে একটা রিলেটিভ জার্স ঢুকে যেতে পারে, কারণ আমরা জানি তো রিলেটিভ জার্স হচ্ছে কি একটা হাউবজার্স বা একটা বাক্যের যে নোমেন থাকে তার অতিরিক্ত তথ্য প্রকাশ করে, তাই না? আমরা এতদিন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু এতদিন এইটা শিখছি, এই যে ধরেন ডাস ইজ দেয়ার মান দেয়ার, কি কি বলা যায় বলেন তো? কি বলা যায়? Der Mann ist nicht tun। আচ্ছা, দেয়ার ধরেন এটা দিই ডয়েশ ডয়েশ unterrichtet, মানে এটি সেই ব্যক্তি যিনি কি জার্মান শেখান বা জার্মান পড়ান, মানে unterrichtet মানে হচ্ছে ক্লাস করানো আর কি, পড়ানো। তো এটি সেই ব্যক্তি যিনি কি আমাকে যিনি পড়ান, অথবা এখানে বলতে পারেন যে ডেয়ার মিয়া মিয়া ডয়েশ unterrichtet, যিনি আমাকে পড়ান বলতে পারেন, তাই না? এখন এখানে কি এটা কি পুরোটা একটা রিলেটিভ জার্স না? মানে একদম ডিরেক্ট, মানে এই বাক্যের এই ব্যক্তির অতিরিক্ত তথ্য প্রকাশ করতেছে। এখন এইখানে কিন্তু এই হাউবজার্সটা কিন্তু কি মানে এই যে প্রথম যে বাক্যটা এটার কি রিলেটিভ জার্স দিয়েই শেষ হয়েছে, এরপরে কিন্তু আর কিছু নাই, তাই না? আচ্ছা, আমরা ইতিমধ্যে একটা বাক্য পড়ছি না এরকম, যে যে এখানে এখানে পড়ছি না যে ডাস আউটো গাড়িটি ডাস ইজ গেস্টান gekauft habe, যেটি আমি গতকাল কিনেছিলাম, ইজ জিয়া স্নেল, মানে কি ডাস আউটো ইজ জিয়া স্নেল, এটা কি একটা হাউবজার্সের মাঝখানে বসে গেছে, তাই না? মানে আমি যখন একটা ব্যক্তি বা বস্তুর কথা বলতে গেছি তখন ওই একটা নর্মাল কথার ভিতরে আমি আরও একটা তথ্য ঢুকাই দিলাম। এতে কি হচ্ছে, আমার জার্মান যে আমি পারি বা জার্মান বিষয়ে আমি অনেক কথা বলতে পারি, এটা কি আরেকটু প্রমাণিত হইল। তো আমরা আগে এটা একটা এই জিনিস এরকম জিনিস শিখতাম, এখন আমরা কি একটা আপডেট জিনিস শিখতে পারতেছি, মানে একটা হাউবজার্সের ভিতরে কি একটা রিলেটিভ জার্স অ্যাড করতে পারতেছি। ঠান্ডা লেগে ভাই যাচ্ছে, একটা কোশ্চেন, বলেন। রিলেটিভ জার্সরাও তো মেবি ওয়ান কাইন্ড অফ নেভেঞ্জার্স, হুম, মানে নেভেঞ্জার্স ওটা রিলেটিভ জার্সরাও মেবি ওয়ান কাইন্ড অফ নেভেঞ্জার্স। ওয়ান কাইন্ড অফ মানে ওই একই মানে একই প্রজাতি, বুঝছেন না?
মানে ব্যাপার হ্যাঁ, হচ্ছে যে একই টাইপের কাজ করতেছে। একই টাইপের কাজই তো। নেভেঞ্জার্স কেন ইউজ হয়? একটা মূল বাক্যকে আরো বেশি তথ্যবহুল করার জন্য নেভেঞ্জার্স ইউজ করা হয়। মূল বাক্য ছাড়া নেভেঞ্জার্স সেম কাজ সাধারণত হয় না। এটাও আর রিলেটিভ জাজটা হচ্ছে কি হ্যাঁ। একটা সেন্টেন্সটাকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে, আচ্ছা যেটাকে হ্যাঁ, বোঝায়। দুইটার পার্থক্য যদি আমি বলার চেষ্টা করি, এটা এইভাবে বলা যায়। নেভেঞ্জার্স আপনার হচ্ছে যে কি একটা যে কোনো বিষয়ের পুরো একটা বাক্য বা পুরো একটা কথা বা পুরো একটা তথ্যকে আরেকটা কানেক্টর দ্বারা আরেকটা তথ্য প্রকাশ করা হয় সাধারণত। কিন্তু রিলেটিভ জাজটা হচ্ছে শুধুমাত্র একটা বাক্যের যে ওই নোমেন বা ব্যক্তি বা বস্তু যেই নাউনটাই হোক না কেন, ওই নোমেন বা নাউনের অতিরিক্ত তথ্য প্রকাশ করবে শুধুমাত্র। বুঝতে পারছেন? না, রিলেটিভ জার্স আর নেভেঞ্জার্স এর কাজ তো এক হয় না, দুইটাই পার্থক্য। আরে দুইটা একই, মানে বলতেছি যে একই কাজ, মানে ওইটাও হাবজার্সের অতিরিক্ত তথ্য প্রকাশ করে, মানে এটা পুরো বাক্যের অতিরিক্ত তথ্য প্রকাশ করে আরেকটা কানেক্টর যুক্ত করে, যা আমি অসুস্থ তাই আমি স্কুলে যাই না, না আমি স্কুলে যাই নাই কারণ আমি অসুস্থ। ঠিক আছে? আর এইখানে আপনি রিলেটিভ জাজে বলতে পারেন সে স্কুলে যায় না, সে অসুস্থ। মানে এই নোমেন মানে রিলেটিভ জাজের বিষয়টা হচ্ছে যে ওই ব্যক্তি বা বস্তু বা নাউনের অতিরিক্ত তথ্য প্রকাশ করে। আচ্ছা আমরা শেষ করি। এখানে কিন্তু বলছে ভাইয়া নেভেঞ্জার্সটা বেশি ব্যবহার করা উচিত নাকি শব্দের কথার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে? নেভেঞ্জার্স তো বেশি ইউজ হবেই। আপনি তো আর সারাদিন এক ওইটাই ব্যক্তির use বিষয়ে করি। বা এক বস্তুর বিষয়ে কথা বলবেন না। আপনি তো সামগ্রিক বিষয়ে কথা বলতে গেলে আপনার নেভেঞ্জার্সটি অনেক লাগবে। আচ্ছা এখানে দেখেন তার একটা পরিকল্পনা আছে, যে পথটা আমরা হাঁটবো সেটি সঠিকভাবে দেখানোর। মানে তার একটি পরিকল্পনা আছে। কার আছে? তার। ঠিক আছে? যে পথটা আমরা হাঁটবো সেটি সঠিকভাবে দেখানোর। hat einen Plan, den Weg auf dem wir gehen sollen genauso zeigen. আচ্ছা আমরা আরেকটা দেখি। Ich habe den Mut, die Fragen auf die niemand antworten will zu stellen. আমার সাহস আছে সেই প্রশ্নগুলো করার যেগুলোর উত্তর কেউ দিতে চায় না। ঠিক আছে? আচ্ছা আমরা আরো যাই। আমাদের সুযোগ আছে সেই ভ্রমণটি করার যার জন্য আমরা এতদিন ধরে সঞ্চয় করতেছি বা করেছি। Wir haben die Möglichkeit, আমাদের কি সুযোগ আছে, die Reise, সেই ভ্রমণটি, für die wir so lange gespart haben, যার জন্য কি আমরা এতদিন ধরে সঞ্চয় করতেছি, endlich zu machen মানে করতে। ঠিক আছে? এখানে ব্যাপারটা এরকম যে wir haben die Möglichkeit, এটা হচ্ছে ধরেন একটা হাবজার্স। wir machen die Möglichkeit, আমাদের কি সুযোগটি আছে, endlich zu machen মানে কি শেষ করতে বা মানে ওই অবশেষে করতে, কি করতে সেটা ওই যে মাঝখানে চলে আসছে, die Reise für die wir so lange gespart haben, মানে ভ্রমণটি, সেই ভ্রমণটি যেটির জন্য কি আমরা সঞ্চয় করেছি। এরকম আমরা আসলে জার্মান ভাষাটাকে আপনি হচ্ছে একদম হুবহু বাংলার সাথে মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলাইতে পারবেন না। আবার ইংরেজির সাথেও আপনি মিলাইতে পারবেন না। ইংরেজি মোটামুটি বাংলার সাথে অনেকটাই মিল আছে, মানে কাঠামোগত একটা মানে একটা ওয়ার্ডের পরে ওয়ার্ডের একটা মিল আছে, কিন্তু জার্মান ভাষাটা হচ্ছে ওরা একটু মানে একটু ব্যতিক্রম। ঠিক আছে? এই দেখছেন যেমন টেনবারে ভার্ব কি থাকার কোনো প্রয়োজন ছিল সাধারণত, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বাক্যের মানে কথার শেষ পর্যন্ত আপনাকে হচ্ছে মানে মনোযোগ ধরে রাখতে চাপ দেয়। বা একটা কথার শেষ অংশে যদি আপনি একটা আবান মিট বা সামথিং কিছু একটা অ্যাড করে দেন, পুরা কথার অর্থটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য জার্মান ভাষাটা আসলে একটু মানে একটু টাফ। ঠিক আছে? তার একটা আইডিয়া ছিল সেই পদ্ধতিটি চেষ্টা করার যার মাধ্যমে সময় বাঁচানো যায়। hatte die Idee, die Methode, mit der man Zeit sparen kann, auszuprobieren. আচ্ছা এটা তো মিটসু ইউজ করছে নাকি? হ্যাঁ মিটসু ইউজ করছে বিশ্লেষণের প্রতিটি বাক্যের জন্য, মানে এগুলো তো আমরা পড়ছি। সো প্লাস ভার্ব ইনফিনিটিভ। রিলেটিভ জার্স সবসময় কমার মধ্যে থাকবে। হাবজার্সের ভার্ব সর্বদা তার সঠিক জায়গায় থাকবে। ঠিক আছে? তো
টু প্লাস ইনফিনিটিভ থাকুক বা না থাকুক গঠন একই রকম হবে। ঠিক আছে, এটা আশা করি বুঝে ফেলছেন এতক্ষণ। আচ্ছা, মোটামুটি তো একটা ধাপ আপনাদের শেখা হয়েছে, তাই না? এগুলো তো আমরা আলোচনা করেই ফেলছি ইতিমধ্যে, এটা তো মনে হয় না আর দেখানো দরকার আছে। আমরা আরো দুই একটা বাক্য দেখব, তার আগে হচ্ছে আমরা বই থেকে দেখি একটু। এখানে দেখেন উই হাইস্ট ডাস ডিঙ্কড মিড ডে মান। আচ্ছা, এখানে দেখেন যে বলছে ইজ ডাস ড্যাশ লুসেল, এটি কি মানে এটি সেই চাবি। ড্যান্স ডু সাইড কেস্টান জোক্সড, তুমি যেটা কি গতকাল খুঁজেছ। তো এটা অ্যাকুজেটিভ কেন হলো? এই ভার্বের কারণে। সাইড না একটা সিন্স গতকাল থেকে। জাইট গতকাল থেকে সিন্স। আচ্ছা, তারপর হচ্ছে এই পার্টে আমরা মোটামুটি অ্যাকুজেটিভ ডাটিভের ব্যাপারটাকে একটু ফোকাস করার চেষ্টা করব। এখানে দেখেন ভি ইজ ডি ফ্রাউ, বেয়ার ইজ ডি ফ্রাউ, মহিলাটি কে? ডি যিনি, ডাস গ্রোস এ মোটরাট ফ্যাট, যিনি কি এই বড় মোটরসাইকেলটি কি চালাচ্ছে। ভি হাইজ ডাস ডিং, এই জিনিসটির নাম কি, মানে জিনিসটির নাম কি? মিড ডে মান ফ্লাশ এন্ড অফ এন্ড কান। ফ্লাশেন মানে বোতলটি, হ্যাঁ, যে ওপেন করতে পারে মানে ওই ব্যক্তিটি। হ্যাঁ হ্যাঁ, ম্যানটাই হচ্ছে ড্যাটিভ, এই জন্য ড্যাম আসছে, জি জি, যে বোতলটি খুলতে পারে। ওকে। আর এগুলো আর ফ্লাশেনটা তো এখানে ফেমিনিনে চলে গেছে। ফ্লাশেন তো একটা নয়ট্রম না, এখানে ইয়েন আসছে। এটা তো মেবি ড্যাটিভের কারণে নাকি। ফ্লাশেন, এটা পুরো একটা নোমেন চলে আসছে, পুরো একটা নোমেন চলে আসছে। ওকে, এখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো আজকে। ডাটিভের ক্ষেত্রে আপনার প্লুরালের সময় ডেনেন হবে, ঠিক আছে? প্লুরালের অংশে ডেনেন হবে। নমিনেটিভের ক্ষেত্রে ডেয়া, ডাস, ডি, ডি। অ্যাকুজেটিভ ড্যান, ডাস, ডি, ডি। ডাটিভের ক্ষেত্রে ড্যাম, ড্যাম, ড্যাম 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 মানে হচ্ছে মাস্কুলিন নিউট্রাল, আর ফেমিনিনের ক্ষেত্রে ডেয়া, আর প্লুরালের ক্ষেত্রে এই রিলেটিভ জার্সের সময় ড্যানেন হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা হচ্ছে নিচের একটা টাস্ক দেখি, ঠিক আছে? আসেন সবাই মিলে এটা সমাধান করি। সবাই প্রস্তুত? কথা বলে না ইয়াবুরা না ব্রুডার। ইয়াবুরা। আচ্ছা, তাহলে প্রথমটা কি হবে বলেন তো? Das ist der Mann so gut aussieht, so gut aussieht. অর্থ কি? এখানে কি আসবে? প্রোনোনেম। কোন ব্যক্তি সম্পর্কে আমার তথ্য দিচ্ছে এখানে? এটি সেই ব্যক্তি যিনি। ডেয়ার মান কেন আসবে? ডেয়ার আসবে শুধু, কারণ আমি তো বারবার নোমেন আনবো না, একবারই নোমেন আনবো, তাই না? তো সেজন্য এটি সেই ব্যক্তি যিনি, ওই ব্যক্তি সম্পর্কে বলতে যে আর জো গুড আউজিস্ট, সে কি খুব সুন্দর দেখতে। তারপরে এটা কি হবে? ডাস ইজ দেয়ার মান ড্যাশ ইস গেস্টান কেনেন গেলান্ট হবে, মানে কি আমি গতকালকে জানাশোনা করেছিলাম, তাই না? এটা কি হবে? ড্যান হবে এই কেনেন গেলান্টের জন্য। পরেরটা তো ড্যান হবে, কারণ এটা তো মক্সটে তো ডাটিভ ভার্ব আছে, ড্যান আসবে না। ড্যান ইজ গ্যানে গেফালেন মক্সটে। আর এখানে কেন আসবে? গেফালেন, গেফালেন একটা ডাটিভ ভার্ব, ঠিক আছে?
এই জন্য এটা ড্যাম আসবে। ড্যাম হয়ে যাবে, ডেয়াটা কি হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে। ড্যাম ইজ এখানে অ্যাকুজিটিভ ভার্বও আছে, ডাটিভ ভার্বও আছে, যেমন মক্সটেটা অ্যাকুজিটিভ ভার্ব, গেফালেনটা আবার ডাটিভ ভার্ব। হ্যাঁ, ডাস ইজ দেয়ার মান এর অর্থ অর্থ কি আসে বলুন তো? ড্যাম ইজ গ্যার্নে গেফালেন মিস্ট, মানে কি যাকে কি আমি পছন্দ করি, এরকম অর্থ চলে আসে না ভাই? বা গেফালেন তো কারো কাছে পড়ে যাওয়া না, কারো তার চোখে পড়া, এরকম তো। ওকে, আচ্ছা, যার পছন্দে পড়তে চাচ্ছি, এ তো এরকম না ব্যাপারটা? হ্যাঁ, এটি সেই ব্যক্তি যার পছন্দে পড়তে চাচ্ছি। বাহ, এটি সেই ব্যক্তি যার পছন্দ আমি পড়তে যাচ্ছি। এই তমাপুর আইসা আপু, চন্দন ভাই আপনারা আছেন? আনাস ভাই, অঙ্কন ভাই, আছি ভাই। বাচ্চা আছেন আপনারা? ক্লাসে আছেন তাহলে শেষ পর্যন্ত? কথা কই দেবো তো ভাই, কথা কন, পারি না তো আমিও, কথা কন। আচ্ছা আচ্ছা, আপনারা কথা কন না দেই তো ওয়াহিদ ভাই আমার লগে খেলা খেলে, আপনারা একটু কথা বললে ওয়াহিদ ভাই চুবাই। ওকে, ভাই খেলেন মাঝে মাঝে হাতের তালি দিন, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা সমাধান করেন। এখানে কি হবে? টানসেন যে শব্দটা আছে এখানে দেখেন, টানসেনের সাথে মিট আছে নোট হিসেবে। ওটা এটা ড্যান হবে, তাহলে এখানে কি হবে? ড্যান হবে না, মক্সটেটা অ্যাকুজিটিভ ভার্ব না? মিটটা প্রথমে আসবে, মিড জ্যাম। মিট প্রথমে আসবে। মিড জ্যামটা এখানে ড্যাটিভ হলো কেন? টানসেনের জন্য। এই যে টানসেনের নোট হিসেবে লিখে দিয়েছে, টানসেনের সাথে মিটটা ইউজ হবে। ওকে স্যার, মিট ড্যাম। ওকে, তাহলে আমাদের এটা গেল। আর দুই নাম্বারটা কি আপনি করা দিবেন না, এটা আমরা নিজে নিজে করবো? আপনি ডিরেক্ট 2 নাম্বারে গেলে ভালো হতো না? সেটা সমাধান করবেন আপনারা? এটা তো পারা যাবে মোটামুটি, 2 নাম্বারটাতে গেলে টাইলস ওয়াইজ। ওকে, কেন প্রবলেম? এখানে কি বলছে? মাইন ওয়েট মাইনে নাগওয়াং। নেইবার প্রতিবেশী। সরি, কি বলেন ভাই? আমি ভাবছি যে বাড়ির পাশের মানুষ। নাগবান তো নেইবার ভাই, ঠিক আছে। হ্যাঁ, টি নাগবান মানে কি প্রতিবেশী, আর জিন্ড সোয়াই বুকেন হিয়ার হয় কি 2 সপ্তাহ ধরে এখানে, 2 সপ্তাহ ধরে এখানে আছে। একটা সম্পূর্ণ বাক্য না? আর এই কথার মাঝখানে আরেকটা কি অতিরিক্ত তথ্য দিলাম, কি মিট ডেনেন ডু গেরাডে গেসপ্রোশন হাস্ট, মানে তার সাথে কি সরাসরি কথা হয়েছিল। হ্যাঁ, তো এখন ব্যাপারটা এরকম হয়ে গেল না যে ডি নাগবার্ন মিট ডেন এন্ড ডু গেরাডে গেসপ্রোশন হাস্ট জিন অ্যাস্ট সোয়াই বোকেন হিয়ার, মানে প্রতিবেশী। ভাইয়া এখানে একটা কথা আছে ভাইয়া, একটু রাগ করেন না, কথাটা বলি। মিট তো আমরা জানি যে ডাটিভ ভার্ব, ডাটিভ প্রিপোজিশনে, কিন্তু এখানে ড্যানেন আসছে, এটা আবার প্লুরাল আসছে, ড্যানটা তো প্লুরাল বুঝাইছে। এবার মাথায় ঢুকছে ভাই, সরি। খালি আপনার মাথা গরম হয়ে যায় না? জি ভাই, জিনিসটা বুঝা ভাই, লাইনটা তো বুঝা উচিত, কারণ টিচারের থেকে ছাত্রদের স্টুডেন্টদের তো বুঝা উচিত, বুঝা পড়া ভালো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? মাইনে নাগবান আমার প্রতিবেশী, মাখেনজি আউস আইনেম জার্স, আপনি করেন কি একটি বাক্য সোয়াই জেটসে, মানে 2টা বাক্য থেকে কি সরি এখানে বলছি এই 2টা বাক্য থেকে একটা বাক্য করার জন্য। দোত্তরি উল্টাপাল্টা বলতেছি, মানে এখানে কি একটা বাক্য না? 2টা বাক্য এখানে একটা বাক্য না, টোটাল একটা রিলেটিভ জাস্ট কি একটা বাক্য হইতে, এই একটা বাক্যকে 2টা বাক্য করতে বলছে, মানে আমি আপনি সেপারেট করে যেটা রিয়েল সেটা লিখবেন। দাঁতল ভাইয়ের কাজ। আচ্ছা, তো এখন এখানে কি হবে বলেন তো? প্রথমটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ডি নাগবার্ন, প্রতিবেশীর সাথে আমি ডিরেক্টলি কথা বলেছিলাম। হ্যাঁ, আমরা 2টা বাক্য করতে পারি। এই যে যেরকম হচ্ছে, এই যে এটা কি একটা বাক্য, এটা কি একটা বাক্য, আর এটা কি আরেকটা বাক্য, তাই না? তো সেজন্য আমরা প্রথমে করব হচ্ছে যে ডি নাগবার্ন Seit zwei plural. Wochen sind jetzt 2 Wochen hier. Und dann এটা কি একটা বাক্য, তাই না?
আচ্ছা, তারপর হ্যাঁ। বাকি থাকে কি মিট ডেনেন ডু গ্যারাডে গেস্প্রোশন হাস্ট, এটাকে আমরা কি লিখতে পারি? এটা কাকে লিখতেছি? ডু মানে তুমি, আমি হ্যাঁ ডু কে লিখতেছি না, তাহলে আমরা এখানে কি করব? হ্যাঁ, প্রথমে ডু আনবো, ডু, তারপরে আমরা কি তারপরে আনবো? বার আনবো, বার বার, আনবো। তাহলে হাস্ট আছে, হাস্ট নিয়ে আসবো, হাস্ট, ডু হাস্ট, তারপরে মিট ড্যান, মিট ড্যানেনটা কি হয়ে যাবে? ড্যান হয়ে যাবে, ড্যান নাক ওয়ান গেস্প্রোশন, স্পোকেন 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 ভাইয়া। উচ্চারণ তো স্পোকেন হবে না ভাইয়া, গে হ্যাঁ স্পোকেন না। সিএস এর আগে ইয়া আছে, আপনি যেটা বলবেন ও আছে। সেটাই ভাই ঠিক। না ভাই, আমি এত পারি না ভাই এটা বলি। আচ্ছা, তাহলে আমরা কি একটা সমাধান করে ফেললাম, তাই না? আরে হবে আমাদের জন্য। এখন 2 নাম্বারটা কি হবে বলেন? ডি এটা নাগওয়ান আব্দুল ভাই বলবে। প্রতিবেশী, ডি নয় আইন গেসোগ্যান সেন্ট, যিনি কি নতুন স্থানান্তরিত হয়েছেন বা নতুন স্থানান্তরিত হয়েছেন, হাভেন মিশ সুমেসান আনগিলাদের, মানে আমাকে কি খাবারের দাওয়াত করেছে, খাবারের ইনভাইটেশন, আমন্ত্রিত করেছে, হুম। ইনভাইটেশন এটা করা আমরা হয়েছে। প্রথমে লিখবো হচ্ছে ডি নাগবার্ন, কি লিখবো? হাভেন মিস সুম Die এসেন আনগিলাদেন, এটা হচ্ছে একটা বাক্য। আর ডি নয় আনগে সোগেন জিন্ট, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে জি হাভেন, এই রিফ্লেক্সিভ আসবে তো ভাইয়া। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে ডি Die নাগবার্ন জিন Nachbarn নয় sind হিয়ার আনগে সোগেন, হ্যাঁ জি নাগবার্ন ডি নয় হিয়ার আনগে সোগেন, পরে হচ্ছে আবার জি একটা কথা, কোথায় পাওয়া যাচ্ছে ভাই এখানে? হুম, এই যে ডি জি কোথায়? ডি ডি আমি এটা ডি এর কোনটাই তো পরিবর্তে ইরেগুলার, হাভেনও বলি। ইরেগুলার ভার্ব, জিন্ডও ইরেগুলার ভার্ব। আমি বলি, এখানে যদি আপনাকে এরকম ভাবে বলা হয়, ওয়েট ধরেন ডি নাগবার্ন, ডি নাগবার্ন, মানে আমি তো দুইটা, এই একটা বাক্যকে দুইটা বাক্য তৈরি করতে হবে না, মানে টোটাল অর্থটা কি? যে প্রতিবেশী যিনি নতুন স্থানান্তরিত হয়েছে আমাকে কি খাবারের দাওয়াত করছে, তো এটা কি আমি দুইটা বাক্যে লিখবো? হ্যাঁ। প্রথমে লিখতে পারি যে প্রতিবেশী কি নতুন বিনাকবান স্থানান্তরিত হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি ডি নাগওয়ান জিন্ট হয়, জিন জিনটা হ্যাঁ। নিয়ে আসবো প্রথমে, জিন। হয়, তারপরে নয়ে হিয়ার আইন আইন গে কে হোক সো গেন, হ্যাঁ সরল। এটা কি একটা বাক্য, তাই না? জি। যিনি কিনা হ্যাঁ। নতুন স্থানান্তরিত হয়েছে। আচ্ছা, তাহলে উনার কথা বলার জন্য আসছে এখানে জি। আমি শেষ করি, হ্যাঁ। তো তারপর হচ্ছে হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন যে হাভেন এখন মিস আমার কথা হলো যে আমি যে আরেকটা বাক্য লিখবো, কার কথা আসুন লিখবো? আঙ্গলান। কার কথা লিখবো? এই ব্যক্তির কথাই তো লিখবো, তো হ্যাঁ, সেজন্য কি হ্যাঁ। নোমেন আসবে, যেহেতু আমি দুইটা আলাদা বাক্য লিখতেছি। কিন্তু এই দুইটা আলাদা বাক্য না লিখে যদি আমি যখন একটা বাক্য লিখতাম, তখন কি আমি রিলেটিভ জার্স ইউজ করে এই একই ব্যক্তির আরেক নামটা বা মানে একই ব্যক্তির নাউন প্রোনাউন ইউজ না করে আমি ওই রিলেটিভ প্রোনোমিন ইউজ করে আমি অতিরিক্ত তথ্য প্রকাশ করে ফেলতে পারতাম, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমরা যখন জি জি মানে কাকে বোঝাচ্ছি? তাকে, মানে সে, হ্যাঁ। সে হাভেন মিস সুম সুম Essen এসেন আইনগ্লেডেন। এনগে লাদেন, ও লেদেন না। মাই গড। বুঝতে পারছেন? আলেস ক্লার? জি ভাইয়া। আগে পিছে শব্দ দিয়ে তোলা যায়, যেমন না, এই না। আগের কনসেপ্টে ওইটাই আনছেন আগে, আবার এটা আনছেন আগে, এরকম। এইগুলাই উল্টাপাল্টা খেলা, এগুলা প্র্যাকটিসের মধ্যে দিয়েই আমাদেরকে কি দক্ষতা অর্জন করতে হবে, এতটুকু। মাথায় কিন্তু অলরেডি উল্টা পাল্টা করে দিছেন এই কনসেপ্ট দেয়া। আচ্ছা, তারপরে 3 নম্বরে দেখেন দ্য ডি স্টার্ট শহরটি aus der sie kommen Aus der kommt ist eine richtige Großstadt mit 11 Millionen Einwohnern. এটা টোটাল অর্থটা এরকম দাঁড়ায় যে হচ্ছে আপনার শহরটি মানে মানে যিনি এসেছেন, মানে তারা যিনি এসেছেন এসেছেন, এটা শহরটি বড় শহরটি রিস্ট্রিক্টেড তারা এসেছেন যেখানে কি
মানে মিলিয়ন বড় মানুষ বাস করতো এরকম আর কি, ঠিক আছে। বড় একটা বড় শহর, হ্যাঁ, ওকে। আচ্ছা, 4 বিগ নাম্বার, সিটি। 5 নাম্বার, 6 নাম্বার, Sehr klar. 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এগুলো হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক। 3 নাম্বারে কি বলছে এটা দেখি। Machen Sie aus 2 Sätzen einen Hauptsatz mit Relativsatz. এইবার আসছে রিলেটিভ জাজ, রিলেটিভ জাজ। হ্যাঁ, এইটাকে হচ্ছে কি আপনাকে বলেন? রিলেটিভ জাজ বানাইতে হবে, ঠিক আছে। দুইটা জাজ সেন্ট বসে রয়েছে, দুইটা সেন্টেন্সকে একটা হাউস জাজ মিট রিলেটিভ জাজ। যেমন নিলয় ভাইয়ের পছন্দের বাক্য বলছে। আচ্ছা, এইখানে ও মা, শুনেন, আমার পছন্দ নিয়ে আপনার ধারণা ভাই। এইখানে হচ্ছে আমরা দেখি কিভাবে আচ্ছা ভাই। এই দুইটা বাক্যকে কিভাবে একটা বাক্যে বানানো যাবে। এখানে বলছে ডাস ইজ দেয়ার মান, এটি সেই ব্যক্তি, মাইনে নাকবারিন হাট মিয়া ফিল ফন দেম মান এটসেল্ট। আমার প্রতিবেশী কি আমাকে মানুষটি সম্পর্কে কি বলছে, অনেক ব্যাখ্যা করছে, তাই না। এখন এটাকে আমি যখন একটা বাক্যে নিয়ে আসবো তখন সাধারণভাবে ডাস ইজ দেয়ার মান পরে কমা দিয়ে কি করব, এটি সেই ব্যক্তি যিনি, যিনি বুঝাইছে না। ফন দেম মান না, মানে মানুষটির, এখন তো হ্যাঁ মানুষটির থেকে বা মানুষটির সম্পর্কে, হ্যাঁ এই ফন্ডেম মানের মানটা বাদ দিলেই হয়ে যাচ্ছে আমার, তাই না। কারণ আমি তো মান বারবার তো কেটে নোমেনটা যাবে, কারণ আনবো, অলরেডি তো মান তো দেওয়াই আছে। হ্যাঁ আমি কেয়ার তো মান ইউজ এই হয়েছে না এই মান। ব্যক্তিরই তথ্য দিতেছি, জাস্ট তার প্রোনোমেনটা ইউজ করে, রিলেটিভ প্রোনোমেনটা ইউজ করে। আর রিলেটিভ প্রোনোমেনটা কি, এটা হচ্ছে কি ওই ব্যক্তির আর্টিকেল, এইভাবে মনে রাখেন। তো ডাস ইজ দেয়ার মান ফন্ডেম মানে কি তার থেকে, হ্যাঁ ফন ডেম বিয়ার আমরা মাইনে নাকবাইন ফিল এসেল্ট হাট কি আমাদের প্রতিবেশীর কি অনেক ব্যাখ্যা শুনেছি এরকম। তো যাই হোক, এইগুলা হচ্ছে 2 নাম্বারটা। ভাইয়া এই কনসেপ্ট এটা আরেকবার বুঝান তো, লাইনটা আরেকবার। এটা হচ্ছে দুইটা বাক্যকে হ্যাঁ, আমাদের দুইটা একটা বাক্যকে বাক্য করতে একটা হবে, একটা রিলেটিভ জার্সি নিয়ে আসতে হবে। আর একটা রিলেটিভ জার্সি নিয়ে রিলেটিভ আসার সময় জাজে এখানে মান তো মেন প্রধান বাক্য, আমি কিন্তু শেষ তার করি, ব্যাপারে বর্ণর। হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা বাক্য মানে দুইটা তিনটা যাই বাক্য থাকুক, একটা ব্যক্তি বিষয়ে যখন বলবে তখন আমরা এই যে হাবজার্সি মানে শুরুতেই হচ্ছে ডাস ইজ দেয়ার মান, এটি সেই ব্যক্তি। তো এরপর হ্যাঁ। থেকে আমরা যত তথ্য দিব তখন এই যে নোমেনটা আছে, নাউনটা আছে, এই নাউনের যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলের ব্যবহার করে করে আমরা আগায় যাব। তো এখন যেহেতু প্রেপোজিশন আছে তো প্রেপোজিশনটা প্রথমে নিব, আর যেহেতু এটা ওই যে অ্যাকুজেটিভ করতে হবে সেজন্য আমরা সরি ডাটিভ করতে হবে সেজন্য আমরা হচ্ছে এটাকে ড্যাম করে ফেলব এরকম। কিন্তু ভাইয়া এখানে তো দুইটা সাবজেক্ট ইউজ করছে না, মাইন না নাকবাড়ি। নাকবান তো এখানে আসবে না, হুম, মাইনে নাকবান যেটা আমি তো আরেকটা সাবজেক্ট না। নাকবারিনের কথা বলতেছি না, আমি তো এই ব্যক্তির তথ্য আপনি তো বলতেছি। বলতেছেন দেয়ার মানের কথা বলছেন, হ্যাঁ দেয়ার মান, এটি সেই ব্যক্তি, ওই ব্যক্তিকে ওর কথাই তো বুঝাইছে, তার ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে কে ব্যাখ্যা দিছে, নাকবারিন প্রতিবেশী ব্যাখ্যা দিছে, মানে মানে প্রতিবেশী, মহিলা প্রতিবেশী যেটাকে বোঝায়। নাকবারিন। ওকে, তাহলে মোটামুটি একটা আলোচনা হইলো রিলেটিভ জাজ সম্পর্কে। আমাদের দেখেন আজকের ক্লাসে আমাদের সবচেয়ে বড় যেই অ্যাচিভমেন্টটা সেটা হচ্ছে জানেন কি, যে একাধিক বাক্য মানে একাধিক কি বলে একটা রিলেটিভ জার্সে যে একাধিক তথ্য থাকতে পারে সেটা আমরা জানলাম। অ্যাকুজেটিভ ডাটিভ গেনিটিভের ব্যবহারটাও আমরা কি জানলাম, যেমন হচ্ছে ডেনেন বা টেসেন এগুলো চলে আসলেও আমরা কি বিব্রত হব না। তারপরে আমরা হচ্ছে ধরেন রিলেটিভ জার্সের যে একদম সিম্পল যে নিয়মগুলো আছে বা সিম্পল যে কথাগুলো আছে যেগুলো হচ্ছে ধরেন কি বলা যায়, ডাস ইজ দাস হাউস ইন দেম ইস বনে, এটি সেই বাড়ি যেখানে আমি বাস করি। আমরা বলতে পারি যে ডাস ইজ দেয়ার স্টুল অফ দেম এর জিটস, এটি সেই চেয়ার বা টেবিল চেয়ার যেখানে কি সে বসে। তো এরকমভাবে হচ্ছে আমরা নর্মাল বাক্য থেকে শুরু করে আমরা হচ্ছে জটিল বাক্য পর্যন্ত চলে আসতে পারছি। তো মোটামুটি তারপরে হচ্ছে একটা হাবজার্স মানে একটা প্রধান বাক্যের ভিতরে একটা কি অতিরিক্ত তথ্য মানে হচ্ছে কি রিলেটিভ জার্স আমরা দিয়ে দিতে পারি। তো ওভারঅল কিন্তু একটা আমাদের আলোচনা হয়েছে।
তো ঠিক আছে, ক্লাস রেকর্ডটা অফ করে দিই। যারা ইউটিউব থেকে শেষ পর্যন্ত ক্লাস রেকর্ডটি দেখতেছে তাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। বিয়ন্ড Danke schon. Oh, Vinandan. Jan, wer ist der Geld?